ট্রাম্প দাবি করছেন যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং ইরানিরা আকুতি মিনতি করছে একটা চুক্তির জন্য এবং তিনি রাজি হচ্ছেন না এমন একটা ভাব দেখাচ্ছেন। ইসরায়েল যখন দাবি করে যে তারা কোনো ব্যক্তিকে হত্যা করেছে, আপনি ধরে নিতে পারেন এটা সত্য। এই যুদ্ধ শেষ করার চাবিকাঠি এখন ইরানের হাতে এবং ট্রাম্প সেটা বুঝতে পারছেন। সেই জন্য তিনি পাকিস্তানের কাছে গেছেন। প্রেসিডেন্টের ক্ষমতাটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এই যুদ্ধের ব্যাপারে। সেখানে কিন্তু রিপাবলিকানরা সবাই ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। তার যুদ্ধ করার সক্ষমতা কিন্তু অনেক খর্ব করে ফেলেছে আমেরিকান এবং ইসরায়েলিরা। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কৌশলগত দিক থেকে কিন্তু ইসরায়েল এখন একটা সুবিধাজনক অবস্থানে আছে। চর্চা সংলাপে আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফা। আমরা কথা বলবো যথারীতি ইরান পরিস্থিতি নিয়ে এবং বিশ্বের ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় যাচ্ছে, কি হচ্ছে, সেসব আলোচনায় আসবে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিন সময় দিয়েছে। 6 এপ্রিল পর্যন্ত তারা ইরানি কোনো জ্বালানি স্থাপনায় হামলা চালাবে না। এটি কি তার সদিচ্ছা না সময়ক্ষেপণের কৌশল? সদিচ্ছা বলে তো মনে হচ্ছে না, কারণ তিনি প্রথমে ইরানকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নাহলে তিনি ইরানের সব জ্বালানি কেন্দ্রে হামলা করবেন। শুরু করবেন সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের উপর আক্রমণ করে। এরপরে তো ইরান পাল্টা হুমকি দিল যে সেরকম কিছু হলে তারা পাল্টা আক্রমণ করবে। পারস্য উপসাগরে আমেরিকার সম্পৃক্ততা আছে এরকম সব জ্বালানি স্থাপনায় তারা হামলা করবে। তারপরে ডোনাল্ড ট্রাম্প আবার 5 দিনের সময় দিলেন। বললেন যে 48 ঘন্টা না, আমি 5 দিন অপেক্ষা করব। কালকে আবার বলছেন যে তিনি এপ্রিলের 6 তারিখ পর্যন্ত এটাকে সময়সীমাটাকে বাড়ালেন। তো এখন তিনি সময়সীমাটা কেন বাড়াচ্ছেন? একটা কারণ হতে পারে, তিনি যেটা বলছেন যে আলোচনা চলছে এবং তিনি মনে করেন যে এই আলোচনা মানে ভালো অগ্রসর হচ্ছে এবং তিনি বারবার দাবি করছেন যে ইরান একেবারে এই একটা চুক্তির জন্য আকুতি মিনতি করছে। যদিও চুক্তি নিয়ে কথা ইরান কিছুই বলছে না, শুধু তিনিই বলে যাচ্ছেন। কিন্তু তিনি দাবি করছেন যে ইরান একেবারে বেপরোয়া হয়ে গেছে একটা চুক্তির জন্য। সেটার কোনো প্রমাণ নেই। এখন একটা হতে পারে যে তিনি কিছু একটা চেষ্টা করছেন ইরানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং সেজন্য তিনি এই সময়সীমা বাড়াচ্ছেন। কারণ তিনি জানেন যে তিনি যদি সময়সীমা না বাড়িয়ে যদি তার হুমকি অনুযায়ী আক্রমণগুলো চালান, ইরান পাল্টা ব্যবস্থা নিবে, তখন কিন্তু বিষয়টা আরো আরো গুরুতর হয়ে যাবে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির জন্য আরো গুরুতর হয়ে যাবে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে যে সৌদি রাজধানীতে তারা হামলা চালাবে এবং সমস্ত মার্কিন স্থাপনার আশপাশে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলছেন। শুধু সৌদি, হ্যাঁ, শুধু সৌদি না, গোটা পারস্য উপসাগরে গোটা যেসব আরব উপসাগরীয় দেশগুলোর এবং যেখানেই যেই সব জ্বালানি স্থাপনায়, বিদ্যুৎ কেন্দ্রে আপনার আমেরিকার সম্পৃক্ততা আছে, সেগুলোতেই তারা হামলা করবে। এবং তারা এমনও বলেছে যে পানি বিশুদ্ধকরণ যেই স্থাপনাগুলো আছে, যেটার উপর এই পারস্য উপসাগরের দেশগুলো একেবারে পুরোপুরি নির্ভর করে তাদের পানীয় জলের জন্য, সেই স্থাপনাগুলোকেও তারা নিশানা করবে বলে জানিয়ে দিয়েছে। এবং সেটা যদি করে তারা, তাহলে কিন্তু এই গোটা অঞ্চলেই আর মানুষের বসবাসযোগ্য থাকবে না। তখন আরব আমিরাত বলুন, কাতার বলুন, বাহরাইন, কুয়েত, এইসব দেশে কিন্তু আর মানুষ বসবাস করতে পারবে না। কারণ যদি পানীয় জল না থাকে, যদি জ্বালানি, যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আপনি কি করে এই আধুনিক যুগে? হ্যাঁ, অনেকেই বলেছেন যে এটা শুধু তেলের যুদ্ধ নয়, এটা পানির যুদ্ধ। পানির যুদ্ধ এখনো না, এটা এখনো ওখানে তো সেভাবে পানি নেই। তারা ওই সামুদ্রিক জল বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করে। সেজন্যই এই স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মূল কথা হচ্ছে যে আলোচনার কতদূর অগ্রসর হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। কারণ ট্রাম্প দাবি করছেন যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং ইরানিরা আকুতি মিনতি করছে একটা চুক্তির জন্য এবং তিনি রাজি হচ্ছেন না এমন একটা ভাব দেখাচ্ছেন যে তিনি চালকের আসনে আছেন। কিন্তু অন্যদিকে ইরানিদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না যে তারা একেবারেই আগ্রহী এইসব আলোচনায়। তারা বলছে কোন আলোচনা হয় নাই, আমাদের কাছে একটা বার্তা এসেছে, আমেরিকানরা কি চায় আমরা ওই বার্তা প্রত্যাখ্যান করেছি। প্রত্যাখ্যান করে তারা নিজেদের দাবি কিছুটা ওই একই মাধ্যমে পেশ করেছে।
কিন্তু আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে ট্রাম্প ওই অঞ্চলে অনেক সৈন্য সমাবেশ করছেন। তিনি অলরেডি ২,৫০০ মেরিন সেনা পাঠিয়েছেন। তারপরে আরো ৩,০০০ আম প্যারাট্রুপার তিনি পাঠাচ্ছেন এবং এখন শোনা যাচ্ছে যে আরো ১০,০০০ সৈন্য নাকি তিনি পাঠাতে পারেন। এখন এইগুলো সমবেত করতে সময় লাগবে। তো এই সময়টা তিনি অর্জন করছেন বলে অনেকে মনে করছেন যে তার একটা মানে বিজয় দরকার। এই মুহূর্তে তার হাতে তেমন কোনো বিজয় নেই। তিনি যদিও বলছেন যে আমি ইরানের সামরিক বাহিনীকে শেষ করে দিয়েছি। তাদের বিমান বাহিনী, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই আমি ধ্বংস করে দিয়েছি। তাদের নৌবাহিনী আমি সমুদ্রের তলে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও তিনি ঠিক বিজয় ঘোষণা করতে পারছেন না। কারণ ইরানিরা পরাজয় স্বীকার করতে রাজি না। তো সেক্ষেত্রে তার কিছু একটা দরকার। তো অনেকে মনে করছেন যে সেটা হতে পারে যে হরমুজ প্রণালী যেই কতগুলো দ্বীপ আছে ওই প্রণালীতে, সেই দ্বীপে ইরানের যে সামরিক শাখা রেভলিউশনারি গার্ড তারা সেখান থেকে পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। সো অনেকে ধারণা করছেন যে হয়তো ওই দ্বীপগুলা তিনি দখল করতে যাচ্ছেন। কারণ ওই দ্বীপগুলা দখল করলেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে। তো উনি যদি সেটা করতে পারেন, তাহলে তিনি একটা বড় বিজয় ঘোষণা করতে পারবেন যে, "এই দেখো আমি হরমুজ প্রণালীটাকে খুলে দিলাম, এটা আমার দখলে চলে আসছে।" কিন্তু তিনি দখলটা ধরে রাখতে পারবেন কিনা? সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। কারণ দখল করার আসলে এর মধ্যে একটা খবর এসেছে, ইরানিয়ান ফোর্সেস হ্যাভ শাট দ্য স্ট্রেইট অফ হরমুজ। এটা সত্য মিথ্যা জানি না। একজন কূটনীতিক পাঠিয়েছেন যে তারা সমস্ত বন্ধ করে দিয়েছেন। এটা কি হতে পারে? না, বন্ধ মানে কি? তারা বন্ধ করে দিবে। এই মুহূর্তে তো তারা এটাকে আংশিক বন্ধ করেছে। তারা আজ এটা তারা বলছে তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। তাদের পারমিশন নিয়ে বিভিন্ন দেশ তাদের মালামাল আসা নেওয়া করছে। যেরকম ইরান কালকেই বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে চীন, তারপরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। বাংলাদেশকে বলেছে কিনা আমি জানি না। কিন্তু এই অন্তত চীন, ভারত, পাকিস্তান এদের কথা তিনি বলেছেন যে এইসব দেশের জাহাজ তারা মানে অ্যালাও করছে ওই অঞ্চলে। তো এখন সবার জন্য এটা বন্ধ করে দিলে ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু এটা বোধহয় তারা করবে যদি তারা মনে করে যে একটা আমেরিকান অভিযান আসন্ন। এই ধরনের যেই ধরনের সেনাবাহিনী ট্রাম্প সেখানে সমবেত করছেন, ওদের কিন্তু কাজই হচ্ছে এই ধরনের অভিযান পরিচালনা করা। তারা কিন্তু একটা দেশ দখল করে রাখার জন্য যায় না। তারা চায় একটা জায়গা দখল করতে এবং ওটা দখল করে রাখবে যাতে আরো সৈন্য ওখানে আসতে পারে। কাজেই এটা একটা পরিকল্পনা হতে পারে ট্রাম্পের যে আমার যদি এই আলোচনায় যদি আমি সুফল না পাই, তাহলে আমাকে ওই পথে যেতে হবে। তো সেজন্য এই এখন যেই পর্যায়ে মানে পর্বে এই যুদ্ধ যখন এখন যে পর্বে যাচ্ছে, এটা আমি বলব এটা ৩য় পর্ব। ১ম, ২য় পর্ব এখন চলছে। এটা ৩য় পর্ব হবে এবং ৩য় পর্বটা হবে সবচেয়ে বিপজ্জনক পর্ব। কারণ এখানে হয় হবে সবচেয়ে বিপজ্জনক, নয় সবচেয়ে সন্তোষজনক। কারণ হয় আমেরিকা এখানে একটা স্থল অভিযান চালাবে, যেটা যুদ্ধকে একটা আরো বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাবে। না হয় এখানে নেগোসিয়েশন যে কূটনীতিক যে আলোচনা চলছে সেটা সুফল বয়ে আনবে এবং আস্তে, আস্তে যুদ্ধটা কমার দিকে যাবে। তো কোন দিকে যাচ্ছে জিনিসটা এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই দুটো সম্ভাবনাই এখন রয়েছে। যুদ্ধের ২৮ দিন অতিবাহিত হলো। এই ২৮ দিনে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ইরানে ধ্বংসযজ্ঞ বেশি এবং সেখানে প্রাণহানিও বেশি। তবে ইসরায়েলে একটি খবর পেলাম যে সেখানে আ হত হ এই আহতর সংখ্যা ৫,০০০-এরও বেশি। নিহত যদিও ১৯ জন। এই যে ৫,০০০ যেখানে আহত হয়েছে সরকারি হিসাবেই, সেখানে কি ধরনের ধ্বংসযজ্ঞ আ হ হতে পারে বলে ধারণা করেন? মানে একটা মহাপ্রলয় হয়েছে। মানে আমরা জানতে ইরান পেরেছি, হ্যাঁ, একটা জিনিস জানতে পেরেছি যে ইসরায়েলে যখন কোনো ভবন মানে আঘাতপ্রাপ্ত হয়, তখন ওই ভবনে যারা মানে মালিক তারা ওই ক্ষতিপূরণের জন্য ইসরায়েলি সরকারের কাছে আবেদন করে। তো আজকের খবর হচ্ছে যে এখন পর্যন্ত ২০,০০০-এরও বেশি আবেদন পড়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে ১৫ থেকে ২০,০০০-এর বেশি মতো ভবন আ বিধ্বস্ত হয়েছে। হয় সম্পূর্ণ ধ্বংস হয়েছে, নয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ইসরায়েলের জন্য তো এটা ব্যাপক ক্ষয়ক্ষতি। আরেকটা বিষয় হচ্ছে ইসরায়েলে কিন্তু যেখানে মিসাইল আক্রমণ হচ্ছে, যেখানে মিসাইল আঘাত হানছে, সেসব জায়গায় কিন্তু ভিডিও করা নিষেধ এবং ভিডিও করে সেগুলা
সোশ্যাল মিডিয়াতে আপলোড করাটাও কিন্তু একটা অপরাধ। এবং এটা যদি কোনো বিদেশি গণমাধ্যম করে তাদেরকে কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হয়। আর সাধারণ মানুষগুলো তাদেরকে মানে জেল জরিমানার মুখে পড়তে হয়। কাজেই ইসরায়েলে কি ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা কিন্তু বহির্বিশ্ব খুব একটা জানে না। কারণ ইসরায়েলের এই সেন্সরশিপটা খুবই কঠোর। যেরকম আরব আমিরাতেও কিন্তু সেরকমই একটা ব্যাপার। কালকেই পড়ছিলাম যে আরব আমিরাতে ১০০ বেশি লোকজনকে অলরেডি আপনার এই ভিডিও করার অপরাধে আম অভিযুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই আরব আমিরাত ছোট একটা দেশ। সেখানে আক্রমণ হয়েছে কম। সো ইসরায়েলের ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর। কিন্তু ইরান যেটা করছে সেটা তারা কিন্তু ব্যাপক হামলা করছে না। তারা ধীরে হামলা করছে। একদিনে হয়তো ৬ টা মিসাইল তারা নিক্ষেপ করছে এক দফায়। আগে হয়তো মানে গত বছর যখন যুদ্ধ হয়েছিল তখন হয়তো এক দফায় ৫০-৬০ এমনকি ১০০ টা মিসাইলও তারা ফায়ার করেছিল। এবার তারা সেটা করছে না। একটা কারণ হতে পারে তাদের মিসাইল সংখ্যা কমে গেছে ইসরায়েলি এবং আমেরিকান হামলার কারণে। আরেকটা হতে পারে তারা মিসাইল এখন মানে সংরক্ষণ করছে। মানে সবটা খরচ করছে না। সবটা খরচ করছে না। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রেশন করে যুদ্ধ করছে। কিন্তু যেটা পশ্চিমা গণমাধ্যমে এখন বলা হচ্ছে যে তারা কম ফায়ার করলেও অনেক বেশি মিসাইল এখন তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। কারণ এই মিসাইলগুলা আরো বেশি উন্নত। আগে যেগুলো ফায়ার করা হতো মানে এই যুদ্ধেরই প্রথম দিকে যেসব মিসাইল ফায়ার করা হয়েছিল সেগুলো হচ্ছে এখন যেগুলো ফায়ার করা হচ্ছে সেগুলো আরো শক্তিশালী এবং মানে প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নত। তারা ওই ইসরায়েলের যে মিসাইল বিধ্বংসী বা প্রতিরোধমূলক যে ব্যবস্থা আছে সেগুলোকে এড়িয়ে যেতে আরো বেশি সক্ষম। যার ফলে আরো বেশি মিসাইল আঘাত হানতে পারছে তাদের লক্ষ্যবস্তুতে। যার ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতি আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। আল জাজিরার একটা খবরে দেখলাম যে ইসরায়েল, ইরান এবং এরপর লেবানন। লেবাননের পরেই ইসরায়েল, লেবানন এবং এবং ইরানের পরেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বা বেশি মানুষ হতাহত হয়েছে ইরাকে। এটি কারণ কি? ইরাকে যেটা হচ্ছে ইরাকে কিছু সশস্ত্র গোষ্ঠী আছে যাদেরকে বলা হয় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ। এরা এক ধরনের মিলিশিয়া এবং এদেরকে তৈরি করা হয়েছিল ২০১৪ সালে যখন ইসলামিক স্টেট ইরাকের একটা বড় অংশ মসুল মানে দ্বিতীয় বৃহত্তম শহর মসুল সহ একটা বড় অংশ দখল করে নিয়েছিল। তো এই ইসলামিক স্টেটকে মোকাবেলা করার জন্য এই পিএমএফ তৈরি করা হয় এবং এটা তৈরির পেছনে ইরানি এক জেনারেল কাসেম সোলাইমানি তার একটা বড় ভূমিকাও ছিল এবং এরা আমেরিকানদের সাথেই ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করে। পরবর্তীতে এদেরকে ভেঙে না দিয়ে ইরাকি সরকার যেটা করে এদেরকে ইরাকি সেনাবাহিনীর অংশ করে ফেলে, যদিও তারা একই না কিন্তু অংশ করে ফেলে। এইবার যেটা হয়েছে তারা কিন্তু তাদের অনেক গোষ্ঠী কিন্তু ইরানের সাথে মিত্রতা যোগ দিয়েছে। মানে তাদের সাথে মিত্রতা আছে, আদর্শিক এবং ধর্মীয় আছে। তারা অনেকে বাহিনী হচ্ছে শিয়া, কারণ ইরাক তো মূলত শিয়া অধ্যুষিত দেশ। সো আপনার এই পিএমএফ গুলো কিছু আমেরিকান স্থাপনায় আক্রমণ শুরু করে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর। বিশেষ করে ইরাকের উত্তরে যে কুর্দিশ অঞ্চল সেখানে আমেরিকান ঘাঁটি আছে, ইরাকের মূল ভূখণ্ডেও আমেরিকান ঘাঁটি আছে। বিভিন্ন জায়গায় তারা আক্রমণ শুরু করে এবং গত কয়েকদিনে আমেরিকান বিমান বাহিনী এই পিএমএফ ঘাঁটিগুলায় আক্রমণ করা শুরু করে এবং গতকাল মনে হয় ৭ জন ইরাকি সৈন্য, পিএমএফ না, ইরাকি সামরিক বাহিনী ৭ জন সৈন্য নিহত হয় এক আমেরিকান বিমান হামলায়। তার দুদিন আগে ১৫ জন পিএমএফ সদস্য নিহত হয়েছিল আরেকটি আমেরিকান বিমান হামলায়। কাজেই এখানে মানে নিহতের সংখ্যা কিন্তু বেশিরভাগ হচ্ছে এই ইরাকি পিএমএফ এবং ইরাকি সেনাবাহিনীর। সেখানে কিন্তু আমেরিকান বাহিনীর খুব একটা প্রাণহানি হয়েছে বলে আমরা শুনিনি, যদিও ওখান থেকে অনেক আমেরিকান বাহিনী বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। মানে কারণ তাদের ওই মানে ঘাঁটিতে আক্রমণের ফলে তাদের সেখানে থাকা ডিফিকাল্ট হয়ে গেছে, ওখানে তারা থাকতে পারছে না, থাকার জায়গা নেই। কাজেই ইরাকের উপর যেই মানে ঠিক বলবো না ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ইরাক মানে হচ্ছে আপনি যেটা বলছেন যে ইরান
ইসরায়েল মানে ক্ষতিগ্রস্ত, মানে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, যে কোনোভাবে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং আমেরিকানরা সেখানে সরাসরি হামলা করছে। রয়টার্স খবর দিয়েছে যে আ যুক্তরাষ্ট্রকে ও আ যুক্তরাষ্ট্রের মাধ্যমে আ যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তাদের হত্যা তালিকা থেকে আ পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারের নাম বাদ দেওয়া হয়, এবং এ ব্যাপারে ইসরায়েল নাকি আ আ সম্মতি দিয়েছে। অর্থাৎ তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে এই ২ জনকে বাদ। এখন এটি কি আলোচনার দরজা খোলা রাখার জন্যে, না অন্য কোনো কারণ? এটা আমরা দেখলাম এখানে বলা হচ্ছে যে পাকিস্তান এখানে এই মধ্যস্থতাটা করেছে। পাকিস্তান নাকি খবরটা জেনেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার ইসরায়েলের হত্যা তালিকায় ছিল এবং তারা নাকি আমেরিকাকে অনুরোধ করে যে এই ২ জন হচ্ছে আলোচনার জন্য, এই কূটনৈতিক আলোচনার জন্য এই ২ জনকে প্রয়োজন। কারণ পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার দুজনেই মোটামুটি মডারেট এবং এদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, এবং আমেরিকা নাকি ইসরায়েলকে অনুরোধ করে যে তারা এই ২ জনের নাম তালিকা থেকে যেন সরিয়ে ফেলে। তো এই মানে রিপোর্টটার সততা এটা আসলেই সত্য কিনা আমি সিওর না। আমার কিছু সন্দেহ আছে। যে আরাকি যে পররাষ্ট্রমন্ত্রী যে আব্বাস আরাকি, তাকে যদি ইসরায়েলিরা হত্যা করতে চেত তাহলে তো অনেক আগেই তাকে টার্গেট করত। হ্যাঁ, যেরকম তারা আলী লারিজানিকে হত্যা করল। নৌবাহিনী প্রধানকে হত্যার খবরটি কি সত্য? নৌবাহিনী প্রধানের? নৌবাহিনী প্রধান। হ্যাঁ, সেটা সত্য। দেখেন ইসরায়েল যখন দাবি করে যে তারা কোনো ব্যক্তিকে হত্যা করেছে, আপনি ধরে নিতে পারেন এটা সত্য। কারণ তারা একেবারে নিশ্চিত না হয়ে এই দাবিটা করে না। এটা আমরা লেবাননেও দেখেছি, অন্যান্য জায়গায়ও দেখেছি। যখন ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীকে হত্যা করল, তারা নাম দিয়ে ঘোষণা করল তাদেরকে তারা হত্যা করেছে এবং পরবর্তী সময়ে দেখা গেল যে কথাটা সত্য। লেবাননেও তাই। নাসরাল্লাহ থেকে শুরু করে হিজবুল্লাহ যত শীর্ষ নেতাকে তারা আ ১-১.৫ বছর আগে বোধহয় হত্যা করে। তখন কিন্তু তাদের দাবির একদিন পরে হিজবুল্লাহ নিশ্চিত করে যে হ্যাঁ, তারা নিহত। এবং আলী খামেনেই তাকেও যখন নেতানিয়াহু বলে যে তিনি মানে তাকে মেরে ফেলা হয়েছে, ইরানিরা কিন্তু তারও বোধহয় ১২ ঘন্টা পরে স্বীকার করে যে আলী খামেনিকে হত্যা করা হয়েছে। কাজেই ইসরায়েলিরা মানে জেনে শুনে একেবারে নিশ্চিত হয়ে তারপরেই কারো নাম ঘোষণা করে যে তাকে তারা হত্যা করেছে, এবং এটা আপনি ধরে নিতে পারেন যে তারা সত্য কথাই বলছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প এর আগে পাকিস্তানকে মধ্যস্থতার জন্যে ধরলেন, এবং কিছুটা আলোচনা এগোলো। অর্থাৎ তারা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটা তো ইরানিদের কাছে পৌঁছিয়েছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন এবং এ ব্যাপারে তার মানে এই একই বিষয়ে আলোচনা করেছেন। নিশ্চয়ই তিনি তার সমর্থন আশা করেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক দেশের বা একের পর এক দেশের নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন, এতে কি মনে হয় যে তার অবস্থা দিনে দিনে নাজুক হয়ে পড়ছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আসলে যুদ্ধ থেকে বেরোতে চান। যত শীঘ্রই তিনি মানে সম্ভব তত শীঘ্রই তিনি এখান থেকে বেরোতে চান। কারণ আম তার নিজের দেশে কিন্তু তার অবস্থা রাজনৈতিকভাবে তার অবস্থা কিন্তু ভালো না। তিনি মানে একটা জিনিস দাবি করতেন যে আমেরিকার তেলের দাম তিনি কমিয়ে রেখেছেন। হুম? এবং তিনি দাবি করতেন যে আমেরিকার জনগণ তাদের গাড়িতে যে তেল ভরে পেট্রোল পাম্পে, সেই দাম কখনোই $৩ বেশি হবে না। কিন্তু আজকে কিন্তু এই দাম $৪ পৌঁছে গেছে। এটা তার জন্য একটা বড় বিপর্যয়। এরপরে দেখা যাচ্ছে যে আ তার যে যুদ্ধ পরিচালনা, সেই যুদ্ধ পরিচালনার পেছনে মাত্র ৩৭% মানুষ সমর্থন দিচ্ছে। আর ৬১% মানুষ মনে করছে যে তিনি ভালোমতো যুদ্ধ পরিচালনা করছেন না। এখন একটা যুদ্ধ এখনো ১ মাসও শেষ হয়নি। তার মধ্যেই মানুষ প্রেসিডেন্টের প্রতি এরকম একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা কিন্তু খুব এবং বিরল। তার সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন। তার সক্ষমতা নিয়ে, তার কৌশলের যথার্থতা নিয়েও প্রশ্ন করছেন। এটা খুব বিরল এই কারণে যে সাধারণত আমেরিকান সরকার যখন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তারা এবং গোটা মিডিয়া যেভাবে যুদ্ধের ব্যাখ্যাটা দেয়, যেন এটা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে মার্কিন জনগণ সাধারণত প্রেসিডেন্টকে
শক্তিশালী করার জন্য, তাকে তার হাত যাতে দুর্বল না হয় সেই জন্য তাকে সমর্থন দিয়ে থাকেন। তো কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্পকে সেই ধরনের সমর্থন আমেরিকান জনগণ দিচ্ছেন না। তারা 61% মনে করছেন যে তিনি যুদ্ধ পরিচালনা ঠিকমতো করছেন না। কাজে এটা তার জন্য একটা বিপদ, এবং এই যুদ্ধ যদি আরো খারাপের দিকে যায় বা তাকে যদি আরো এসকেলেট করতে হয়, যেটা স্থল অভিযানের যে কথাটা এখন শোনা যাচ্ছে সম্ভাবনা, সেটা যদি তিনি নিতে বাধ্য হন বা তিনি যদি মনে করেন যে এটা ছাড়া আর তার কোনো রাস্তা নেই, এবং সেখানে যদি কোনো বিপর্যয় হয়, তাহলে তো তার জন্য আরো খারাপ হবে জিনিসটা। সেজন্য তিনি চাচ্ছেন যে এই মুহূর্তে তিনি এক ধরনের বিজয় দাবি করতে পারেন যে আমি এই সব নেতাদের মেরে ফেলেছি, তাদের মিসাইল মানে আমি প্রায় ধ্বংস করে ফেলেছি, তাদের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি, তাদের বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছি, আমি জিতেছি বলে তিনি যদি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু বেরিয়ে আসতে হলে তার ইরানের সম্মতি লাগবে। ইরান হয়ে গেছে যে না, আমি এই দাবি আমার না পূরণ হলে আমি এই যুদ্ধ চালিয়ে যাব। তার মানে ইরান কি কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বলে মনে করেন? কৌশলগত দিক থেকে যদিও ইরানের অবস্থা দেশের ভিতরে কিন্তু খুবই নাজুক, কারণ ধ্বংসযজ্ঞ হয়েছে ব্যাপক। তার যুদ্ধ করার সক্ষমতা কিন্তু অনেক খর্ব করে ফেলেছে আমেরিকান এবং ইসরায়েলিরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কৌশলগত দিক থেকে কিন্তু ইসরায়েল এখন একটা সুবিধাজনক অবস্থানে আছে, কারণ আমেরিকা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। কারণ এই একটা যুদ্ধ তো আপনি করবেন একটা রাজনৈতিক ফলাফলের জন্য, সেই রাজনৈতিক ফলাফলটা আমেরিকা নিয়ে আসতে পারছে না, কারণ তার টার্গেট ছিল যে ইরানের সরকারের পতন হবে, সেটা হয়নি। তার মানে টার্গেট ছিল যে ইরানের জনগণের একটা অভ্যুত্থান হবে, সেটা হয়নি। এবং তার টার্গেট হবে যে ইরান এমন একটা অবস্থায় চলে যাবে যে সে আর নিজেকে ডিফেন্ড করতে পারবে না বা ইসরায়েলকে হুমকি দিতে পারবে না, সেটাও হয়নি। কারণ ইসরায়েলকে প্রতিদিন ইরান হামলা করে যাচ্ছে। পারস্য উপমহাসাগরে আমেরিকার মিত্র যেই দেশগুলো আছে, আরব দেশগুলো, তাদের উপর প্রতিদিন ইরান হামলা করে যাচ্ছে। কাজেই ইরানের সক্ষমতা যতটাই খর্ব করুক, তার অতটুকু ক্ষমতা আছে যে আমেরিকার লক্ষ্য যাতে পূরণ না হয়। কাজেই আমেরিকা কিন্তু তার যে স্ট্র্যাটেজিক ভিক্টরি যেটা তার দরকার, যেটা রাজনৈতিক পরিসরে হবে, সেটা সে পায়নি। যার ফলে ইরানের হাতে এখন কিন্তু চাবিকাঠি, এই যুদ্ধ শেষ করার চাবিকাঠি এখন ইরানের হাতে, এবং ট্রাম্প সেটা বুঝতে পারছেন। সেই জন্য তিনি পাকিস্তানের কাছে গেছেন, কারণ পাকিস্তানের সাথে তার সম্পর্ক ভালো। তিনি জানেন ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, তাদের চেষ্টা করছেন যে তারা একটা নেগোশিয়েট করতে পারে কিনা। নরেন্দ্র মোদী, তিনি জানেন নরেন্দ্র মোদীর সাথে ইরানের সম্পর্ক খারাপ না, যদিও নরেন্দ্র মোদী ইসরায়েলের সাথে আরো বেশি ভালো সম্পর্ক গড়ে তুলেছেন। তারপরেও তিনি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন ওই আশায় যে হয়তো মোদী কিছু একটা ভূমিকা রাখতে পারে সেখানে। কিন্তু মানে অবশ্যই নরেন্দ্র মোদীর চেয়ে পাকিস্তানের ভূমিকাটা আরো গুরুত্বপূর্ণ হবে এখানে। কাজেই ট্রাম্প খুবই নাজুক অবস্থায় আছেন, চাবিকাঠি এখন ইরানের হাতে। এবং ট্রাম্প মানে যতই বলুক যে ইরান আকুতি মিনতি জানাচ্ছে চুক্তির জন্য, আসলে এই চুক্তি, এই যুদ্ধ থেকে বের হওয়ার চুক্তি ট্রাম্পের এখন বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আর ট্রাম্পের ভরসা ছিল যে কংগ্রেসে তার সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু রিপাবলিকান পার্টিরই অনেক সদস্য ট্রাম্পের এই যুদ্ধনীতিকে পছন্দ করছে না বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। তাহলে তো তার এই যে অবস্থা তো আরো দুর্বল হবে, আরো নাজুক হবে, এটা যদি সত্য হয়। কংগ্রেসের রিপাবলিকান পার্টি এখনো তার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। না, বিদ্রোহ করেনি, কিন্তু অনেকে সমালোচনা করেছেন। সমালোচনাটা মূলত মানে প্রাইভেটলি করছেন, প্রকাশ্যে করছেন না। প্রকাশ্যে এখনো ওই সমালোচনাটা কোনো কংগ্রেসম্যান করছে না এই কারণে, যেমন ধরুন সেদিনও একটা ভোট হলো সেনেটে প্রেসিডেন্টের ক্ষমতাটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এই যুদ্ধের ব্যাপারে, সেখানে কিন্তু রিপাবলিকানরা সবাই ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। অর্থাৎ তারা প্রেসিডেন্টের হাতকে দুর্বল করতে চায় না, যেহেতু যুদ্ধ এখনো চলছে। যুদ্ধ থামলে তারপরে অনেক কিছুই হবে, আপনি দেখবেন অনেকে অনেক কিছু করবে এই যুদ্ধ থামার পর, যাতে এই প্রেসিডেন্ট এই ধরনের কাজ আর ভবিষ্যতে করতে না পারে। আর যখন নভেম্বরে কংগ্রেসের নির্বাচন আসবে, তখন পাবলিক আবার তাদের রায়টা অন্যভাবে দিতে পারে। কাজেই প্রেসিডেন্ট জানেন যে রাজনৈতিকভাবে তার অবস্থা এই মানে তার 2 বছর শেষ হওয়ার আগেই খুবই নাজুক হয়ে যেতে পারে। সেজন্য তিনি একটা সম্মানজনক এক্সিট খুঁজছেন এখান থেকে, যে কিভাবে আমি এই যুদ্ধ থেকে বেরোতে পারি এবং বলতে পারি যে আমি জিতে গেছি। যেমন একটা উদাহরণ দিই, এই যে তার একটা লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ, ক্ষমতার মানে সরকার পরিবর্তন। তিনি এখন দাবি করছেন যে রেজিম চেঞ্জ হয়ে গেছে, কারণ যারা ছিল ক্ষমতায়, আলী খামেনি এবং তার
আশেপাশে যারা তাদেরকে আমি সব মেরে ফেলেছি। যারা এখন ক্ষমতায় আছেন তারা সব নতুন। অর্থাৎ আমি রেজিম চেঞ্জ করে ফেলেছি, আমি জয়ী। তো এই ধরনের কিছু কি বলবো বাল্যসুলভ মানে দাবি তিনি করছেন এবং কারণ এর মাধ্যমে তিনি দেখাতে চাচ্ছেন যে তার যুদ্ধ আ যাওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল এবং যুদ্ধের যেই কৌশল সব ঠিক ছিল কারণ তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। কিন্তু সবাই জানে যে তিনি তার লক্ষ্য অর্জন করেননি এবং ইসরায়েলিরা থামতে চায় না কিন্তু। ইসরায়েলিরা কিন্তু একদম থামতে চায় না। তারা মনে করে যে ইরানের মানে যুদ্ধ করার সক্ষমতা, তাদের ক্ষেপণাস্ত্র তৈরি, ক্ষেপণাস্ত্র মজুত এক্কেবারে মানে মাটিতে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তারা থামতে চায় না। কিন্তু এইভাবে তো এই একবিংশ শতাব্দীতে কোনো স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশের সমস্ত কিছু ধ্বংস করে টিকে থাকবে এবং বিশ্ব সেটা অবনত মস্তকে মেনে নিবে, এটি তো হতে পারে না। আমরা আশা করি যে মানবতার জয় হবে, যুদ্ধের বিরুদ্ধে শান্তি স্থায়ী হবে। সাবির মোস্তফা, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। আর যদি কিছু বলার থাকে আপনি সমাপনী টানতে পারেন। না আমার মানে বেশি কিছু বলার নেই। খালি একটা জিনিস যে আপনি বলছেন যে এই একবিংশ শতাব্দীতে এটা হতে পারে না। কিন্তু ঘটনা হচ্ছে যেটা হচ্ছে। আপনি লেবাননের দিকে তাকান। ইসরায়েল আজকে বলছে যে লেবাননের মানে তার সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতর পর্যন্ত পুরো অঞ্চল থেকে লেবানিজ জনগণকে হটে যেতে হবে। এই পুরো এলাকা ইসরায়েল দখলে নেবে এবং এটা হচ্ছে মানে লেবাননের ১৪% জমি। মানে জমি থেকে লেবানিজ জনগণকে সে বের করে দিতে মানে বের হয়ে যেতে বলছে। যাতে পুরো অঞ্চল সে দখলে নিবে এবং সেটা সে তার দখলে রাখবে। এখন বলেন মানে এখন ওই ১৪% উপর ইসরায়েলি 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 বাহিনী সার্বভৌমত্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাই তো? পুরোটা দখল করে নিবে তারা। লেবাননের ১৪% এলাকা তারা দখল করে নিবে এবং সেখান থেকে সব লেবানিজকে তারা বের করে দিবে। অর্থাৎ পুরো এলাকা, প্রতিটা গ্রাম, প্রতিটা শহর তারা খালি করবে। করে ওখানে পরে ইসরায়েলিদেরকে ওখানে বসতি দিবে। তো এটা তারা করে ফেলতে পারে এবং এখানে কেউ কিন্তু কিছু বলছে না। সো আপনি যে বলছেন যে বিশ্ব তাকিয়ে থাকবে কিনা, বিশ্ব তো তাকিয়ে আছে। কে এটা বাধা দিচ্ছে? কেউ দিচ্ছে কি? কেউ দিচ্ছে না। বরঞ্চ সবাই উল্টা হিজবুল্লাহকে দোষ দিচ্ছে। হিজবুল্লাহর বিরুদ্ধে তো বহুবার অভিযান চালিয়েছে। তাদের বিরুদ্ধে তাদের নেতাকে হত্যা করেছে। তারপরও তো এই মানে হত্যা করে তো কোনো আন্দোলন বা কোনো ব বাহিনীকে, কোনো শক্তিকে নিঃশেষ করা যায় না। সেটা আবারও প্রমাণিত হলো। ইসরায়েল যদি অন্য দেশকে ধ্বংস করতে চায়, নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে। আমরা এখানে আজকের সংলাপ শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।